ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের যে ক্লাসটি খুব ইম্পর্ট্যান্ট ক্লাস এবং মাস্টার ক্লাস এটাকে বলে। মাস্টার ক্লাস আমি কেন রেখেছি, কারণ তোমরা যদি ক্লাসটা করো তোমাদের এই ক্লাসটি করে যা উপকার হবে তোমরা বলবে, অবশ্যই বলবে যে আহ, ধন্যবাদ স্যার, এই ক্লাসটি খুব ভালো লাগছে। কারণ এখানে যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি না, এখানে এই কোশ্চেনগুলো ইন্টারভিউরা করবেই। আজকের ক্লাসটি বেশি গুরুত্বপূর্ণ এই জন্যই, কারণ তোমাদের এই ক্লাসটি খুব সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়েছে এবং এই ক্লাসটি করে তোমাদের অনেক নলেজ জ্ঞান হবে। ঠিক আছে? তোমাদের ইন্টারভিউ তোমরা কিভাবে দিবে, তোমাদের ইন্টারভিউ কিভাবে তোমাদের জিজ্ঞাসা করবে এবং উত্তর কিভাবে দিবে, সেগুলো আমি একদম খুব ডিটেলসে তোমাদের জন্য নিয়ে এসেছি। তো ক্লাসটি তোমরা যদি দেখো খুবই উপকার হবে এবং অবশ্যই তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তো চ্যানেলে সাবস্ক্রাইব করবে। এই ধরনের ইন্টারভিউ ক্লাস কিন্তু অলরেডি আমি অনেকগুলো করে নিয়েছি, মানে মোটামুটি করে নিয়েছি, এবং আপকামিং কিন্তু ইন্টারভিউর ক্লাস কিন্তু আসতে থাকবে। এবং তোমাদের এই ক্লাসগুলি আমি বারবার বলি যে এগুলো কিন্তু ফ্রিতে দেওয়া দিচ্ছি, এগুলো কিন্তু ফ্রি ক্লাস নয়, এগুলো ক্লাসই কিন্তু অনেকেই পেইড, মানে টাকা দিয়ে কিন্তু ক্লাসগুলো করে। ঠিক আছে? যেমন টাকা দিয়ে অনেকেই তোমরা ইউটিউবে দেখতে পাবে যে তোমরা আমার ইন্টারভিউ বেচে তোমরা যোগ হয়ে যাও, তোমরা ইন্টারভিউ, কিন্তু এই কোশ্চেনগুলোই কিন্তু করানো হয়। ঠিক আছে? এবং তোমরা তোমরা দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ, এই কোশ্চেনগুলো তো ইন্টারভিউরা জিজ্ঞাসা করে, ইন্টারভিউ স্যার। ঠিক আছে? তো তোমরা দেখো, তোমরা যেহেতু স্কুলে যাচ্ছ অবশ্যই তোমাদের মিড ডে মিল প্রকল্প সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। এছাড়া মাধ্যমিক, গ্রাজুয়েশন, আপনি যে মাধ্যমিক করে রেখেছেন, এতদিন চাকরি হয়নি আমাদের রাজ্যে, কি চাকরি হয়েছে কি? 10 বছরে কোনো চাকরি হয়নি। তো এতদিন ধরে যে আপনি মাধ্যমিক বা গ্রাজুয়েশন করে উত্তীর্ণ হওয়ার পর আপনি এতদিন কি করেছিলেন, এটা কোন কোশ্চেন কমন, এটা করতেই পারে আপনাকে। ঠিক আছে? তো ইন্টারভিউ ফুল মার্কস পেতে অবশ্যই ভিডিওটি দেখবে এবং 100% তোমাদের এখান থেকে কিছু না কিছু কোশ্চেন তোমাদেরকে ধরবে এবং তোমরা সেটা যদি ক্লাসটি করো তোমরা উত্তর পারবে। দেখে নাও, এর আগে ক্লাসে অনেকগুলো ক্লাস করা হয়েছে, এখানে এই ক্লাসগুলোর যে লিঙ্ক, এই ক্লাসগুলো নিয়ে যে কম্পিউটার সম্পর্কে, যে তুমি যদি যদি ক্লার্কশিপে যাও তো অবশ্যই ক্লার্কশিপ সম্পর্কে তোমাদের কম্পিউটার নলেজ জানা থাকতে হবে। তো কম্পিউটারের যত কোশ্চেন তোমাদেরকে ধরবে এই ক্লাসে করানো হয়েছে। এছাড়া তোমাদেরকে টপ 10 সিচুয়েশনাল বেস কোশ্চেনও করা হয়েছে। তো তোমরা এই ক্লাসগুলো কোথায় পাবে, তোমরা এই ক্লাসগুলোর ডিসক্রিপশনে চলে যাবে, সেখানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, প্লে লিস্টের লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে প্রত্যেকটা ক্লাস দেখে নেবে তোমরা যদি না দেখে থাকো। এবার ক্লাসটি শুরু করা যাক। দেখে নাও, ইন্টারভিউ বোর্ডের 4টি মূল এগুলা দেখে নাও। আমি বিভিন্ন তোমাদের সুবিধার্থে অনেক ভালোভাবে আমি প্রেজেন্টেশন তোমাদেরকে করাবো এবং ক্লাসটি করাবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো, প্রথমে আমি যে 1 থেকে 4 নম্বর কোর্সে রেখেছি সেটা হলো ব্যক্তিগত পরিচয়। ধরে না তোমাকে, তুমি যখন ভিতরে প্রবেশ করলে, ইন্টারভিউ রুমে যখন প্রবেশ করলে, তোমাকে অবশ্যই কি জিজ্ঞাসা করবে, তোমার নাম, যে তোমার নাম কি। তুমি অবশ্যই বলবে স্যার আমার নাম গোপাল রায়, বা আপনার যেই যে নাম সেটা বলবে। ঠিক আছে? আমার নাম গোপাল রায়। তারপর তোমাকে বসতে না, তুমি দাঁড়ালে তোমাকে বসতে বলবো, তারপর প্রথমে তোমাকে কি জিজ্ঞাসা করবে, তোমার নাম জিজ্ঞাসা করবে, তোমার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করবে। তো এখানে 1 থেকে 4 নম্বর কোশ্চেন পর্যন্ত নিয়ে রেখেছি। এবার ভৌগোলিক পরিবেশ, মানে কি তুমি তোমার কোন জেলা থেকে এসেছো, তোমার জেলার সেই সেই জেলার কি বিখ্যাত আছে তোমার জেলাতে, সেটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে। এখানে এইভাবে কোশ্চেনগুলো নিয়ে আসা হয়েছে। তারপর কর্মক্ষেত্র বা পরিস্থিতি, তুমি এতদিন কি করছিলে, এতদিন যে তুমি চাকরি পাওনি, এতদিন মাধ্যমিক গ্রাজুয়েশন পর যেটা বললাম আমি, কি করছিলে, এখানে এই ধরনের কোশ্চেন আছে। তারপর ব্যক্তিত্ব, মনস্তত্ত্ব, মানে তোমাকে চেক করবে তোমার সততা, মানসিক দৃঢ়তা কেমন আছে। ঠিক আছে? এই ধরনের কিন্তু হয়। ঠিক আছে? এবং তোমরা এই যে আমি কোশ্চেনগুলো দিবে, এই কোশ্চেনগুলো খাতায় কিন্তু নোট করবে। তোমাদেরকে আমি আগে থেকে বলছি, প্রথম ক্লাস থেকে, যে তোমরা অবশ্যই ইন্টারভিউর জন্য একটা খাতা তৈরি করবে, সেগুলো লিখবে, কিন্তু সেগুলো মুখস্থ অবশ্যই করবে না। মুখস্থভাবে যদি তোমরা বলো, তোমাদের কিন্তু তোমরা বুঝতে পারবে, তুমি মুখস্থ করবে। তোমরা অবশ্যই পড়বে সেগুলো, কিন্তু সেইটাই হুবহু করে কপি করে দিবে না। ঠিক আছে? দেখো, আপনার নাম কি? তাহলে প্রথমে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার নাম কি, তাহলে তুমি কিভাবে বলবে? স্যার বা ম্যাডাম, আমার নাম, ধরে না, যে নাম সেটা বলবে। আমি বর্তমানে উত্তর দিনাজপুর জেলার, ঠিক আছে, উত্তর দিনাজপুর জেলার বরুণা, আহ, ঠিক আছে, যে কোনো একটা তোমাদের যেটা নাম হবে সেটা তোমরা বলবে। ঠিক আছে? বা দক্ষিণ 24 পরগনা, কেউ মুর্শিদাবাদ, কেউ নদিয়া, কেউ দক্ষিণ দিনাজপুর। ঠিক আছে? বিভিন্ন জেলা তোমাদের থাকতে পারবে। তো এটা আমি এখানে এই জন্য ব্ল্যাঙ্ক রেখেছি, তোমরা এখানে নিজের এগুলো বসে নেবে। ঠিক আছে? এবং আপনাদের সামনে নিজের পরিচয় দেওয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। যদি বলে আপনার নামের অর্থ কি,
তাহলে কি বলবে, স্যার ও ম্যাডাম আমার নামের অর্থ হলো, তোমার নামের যেটা অর্থ থাকবে অবশ্যই তোমাদের নামের যে কোনো, তোমাদেরকে অবশ্যই সেই নামের অর্থ তোমাকে জানতেই হবে। এবং আমি তো বলে দিতে পারি না, এখন অনেকজনের নাম আছে, সেটা তো আমি বলতে পারবো না। অবশ্যই তোমরা তোমাদের নামের অর্থ তোমরা খুঁজে বের করবে, চেষ্টা করবে, ঠিক আছে। এবং উদাহরণস্বরূপ যেমন আমি মনে করি শুধু নামের অর্থ জানা নয়, নিজের কাজের মাধ্যমে তোমার নামের মর্যাদা রাখা উচিত, এরকম বলবে। এবং তোমার উদাহরণস্বরূপ আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, দেখে নাও। যদি সুমন হয়, তাহলে সুমন অর্থের অর্থ সুন্দর মন। মানুষের পরিচয় শুধু নাম দিয়ে নয়, তার ব্যবহার ও অন্যের প্রতি সম্মানের মাধ্যমে তৈরি হয় মাধ্যম, ঠিক আছে। এটা কিন্তু একটা উদাহরণ দিলাম, ঠিক আছে। এরকম কিন্তু তোমার নামের অর্থ জিজ্ঞাসা করবে। এই যে দেখো, তোমাদের সুবিধার্থে আমি এখানে সিম্পল টেক্সটগুলোকে নিয়ে এসেছি, তোমরা এইভাবে লিখতে পারো। এখানে 2 নাম্বার দেখতে পাচ্ছ। তোমাদের সুবিধার্থে তোমরা যতটা পারো, যতটা তোমাদেরকে হেল্প করব সেটা আমি চেষ্টা করছি, তোমাদের যাতে কোনো অসুবিধা না, তোমরা এখান থেকে লিখতে পারো। লেখাগুলো এখানে স্পষ্টভাবে চেনা যাচ্ছে। তোমাদের যদি এগুলোতে অসুবিধা হয়, তোমরা এগুলা ডাইরেক্ট এখান থেকে লিখতে পারো। ভিডিওটাকে পজ করবে, পজ করে তোমরা লিখতে হবে, ঠিক আছে। তারপর 3 নম্বর কোশ্চেন, আপনার নামের বা আপনার ব্যক্তিত্বের মিল আছে কি? উত্তরে কৌশল কি বলবে, কিছুটা মিল অবশ্যই আছে। আমি শান্তভাবে কাজ করতে পছন্দ করি, অন্যকে সম্মান করি এবং দায়িত্ব সততার সঙ্গে পালনের চেষ্টা করি, তাই নামের অর্থের সঙ্গে আমার গুণের মিল রয়েছে। ওকে। এবার 4 নম্বর কোশ্চেন বলে, নিজের সম্পর্কে কিছু বলুন, ঠিক আছে। এখানে যেমন কি হেজিবিজি হিজিবিজি আছে, তো তোমাদের জন্য সুবিধার জন্য যেমন এই জন্য আমি এখানে নিয়ে এসে তোমাদের যখন খাতায় নোট করবে এগুলো দেখে নোট করবে, ঠিক আছে। দেখো, নিজের সম্পর্কে কিছু বলুন। এটা আমি অনেকবারই বলেছি, তবুও আমি রেখেছি, কারণ এটা ইন্টারভিউরা জিজ্ঞাসা করি, সেই জন্য আমি প্রত্যেকটা ক্লাসে বা অনেক ক্লাসেই মানে 3-4টা ক্লাসে আমি নিয়ে আসছি, যাতে তোমাদের সুবিধা হয়। এবং বিভিন্ন রকমের ভ্যারাইটি সেট আমি নিয়ে এসেছি, তো তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে নেবে। যেমন আপনি কোথা থেকে এসেছেন, আমি বললাম না আপনি কোন জেলা থেকে আসেন, এটা জিজ্ঞাসা করে কিনা তোমরা যখন ইন্টারভিউ যখন যদি কেউ দিয়ে থাকো বা তোমরা শুনে থাকো, তো অবশ্যই তোমাকে বলবে আপনি কোথা থেকে এসেছেন। তাহলে তোমাকে কি বলতে হবে, আমি, তোমাদের গ্রামের নাম হলে গ্রামের নাম, শহরের নাম হলে শহরের নাম বলবে, তুমি ব্লক কোথায়, তোমাদের জেলার নাম কি, সেগুলো কিন্তু তোমরা এখানে বলবে, ঠিক আছে। যেমন আমার এলাকার মানুষের কি আছে, আমার এলাকার মানুষ কি সরলতা, পরিশ্রম এবং পারস্পরিক সহযোগিতায় আমরা খুব ভালো লাগে, ঠিক আছে। আমার যে এলাকা, তোমাদের সেই এলাকার সম্পর্কে কি ভালো কিছু বলতে হবে। শুধু আমি কোথা থেকে এসেছেন ডাইরেক্ট তুমি বললে কি, আমি আহ, রায়গঞ্জ থেকে, উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জ থেকে এসেছি, এরকম ডাইরেক্ট এটা তো বললেই, তার সাথে এটাই বলতে হবে যে সে আমাদের যে শহরটি, আমাদের শহরে খুব ভালো, তারপর মানুষ থাকে তারা অবশ্যই সরল, তারা পরিশ্রম করতে বিশ্বাসী, পরিশ্রমে তারা বিশ্বাসী এবং পারস্পরিক তারা একে অপরকে সহযোগিতা করে, এইভাবেও বলতে হবে, ঠিক আছে। শুধু তুমি কোথা থেকে এসেছো ডাইরেক্ট শুধু উত্তর বললে আমি এখান থেকে এসেছি, ব্যাস এইটুকু বললাম না, তারও কিছু একটু এক্সট্রা বলতে হবে, তাহলে ইন্টারভিউটা কি বলবে যে না, ছেলেটি ভালো মানে ইন্টারভিউ দিচ্ছে বা পারফর্ম করছে, ঠিক আছে, তা সেই হিসেবে তারা নাম্বারটা দেবে। তো অবশ্যই 6 নম্বর কিছু, আপনার জেলার নাম কি, এখানে জেলার নাম বলে দেবে, বা এখানে মানে এই কোশ্চেনটা ধরে নাও সেমই বলা চলে, ঠিক আছে। এবং অবশ্যই তোমাদের জেলা, এই যে সতর্কতা আমি স্টার্ট দিব এখানে কেন, কারণ তোমার নিজের গ্রাম যে আছে, গ্রামের নাম, ব্লক, মহকুমা, জেলার নাম নিখুঁতভাবে জেনে রাখা বাধ্যতামূলক। তোমার যে গ্রাম আছে, সেই গ্রামে বা শহর আছে বা ব্লক আছে বা মহকুমা, পৌরসভা যেগুলো আছে, সমস্ত কিছু কিন্তু তোমরা নিখুঁতভাবে জেনে নেবে, ঠিক আছে। নেক্সট, আপনি কোথা থেকে এসেছেন, এগুলো যেমন আমি টেক্সটগুলো রেখেছি, তোমরা এগুলো দেখে নেবে, এখান থেকে তোমরা লিখে নিতে পারবে। এবার নেক্সট, আপনার জেলা কেন বিখ্যাত, দেখো অবশ্যই আপনার জেলার সম্পর্কে বলবে যে আপনার জেলা কি আছে এমন সেটা বিখ্যাত। তো অবশ্যই তোমাদের নিজের জেলা সম্পর্কে তোমরা জানবে এবং সেখানে কি বিখ্যাত আছে, তো অবশ্যই সেগুলো বলবে। যেমন ঐতিহাসিক বা দর্শনীয় স্থান থাকতে পারে, ভৌগোলিক বা কৃষিপণ্য শিল্প বা কোনো মানে শিল্প কারখানা বড় আছে, সংস্কৃতি, কোন সেই রাজ্যে মানে এমন সংস্কৃতি আছে থাকতেই পারে, সেখানে উৎসব বিশেষ বড় একটা মেলা থাকতে পারে, ঠিক আছে। তারপর প্রখ্যাত ব্যক্তিত্ব, সে ধরে নাও কোনো ভালো ব্যক্তি আছে, ঠিক আছে, বা সে সুনাম আছে সেই ব্যক্তির, ঠিক আছে। তো তুমি সেগুলো বলতে পারো। তো নিজের অবশ্যই বলবে নিজের জেলায় যে বিখ্যাত জিনিস, সেটা দর্শনীয় স্থানও হতে পারে, সেগুলো তোমাদেরকে অবশ্যই জানা রাখতে হবে। দেখো, তারপর 8 নম্বর কোশ্চেন, দেখো আপনার পরিবারে কে কে আছেন। তো পরিবারের মোট সংখ্যা কতজন, দেখো পরিবারে কে কে আছেন, পরিবারে
মোট আমরা যতজন আছে সেই সংখ্যাটা বলবে 5 জন বা 6 জন বা 7 জন আছে সদস্য আছে। আমার বাবা মা, যদি ভাই থাকে ভাই, তারপর ভাইয়ের স্ত্রী বা বোন থাকলে বোন, সন্তান এবং আমি, এভাবে কিন্তু বলবে। পরিবারে আমাকে সততা, পরিশ্রম এবং দায়িত্ববোধের শিক্ষা দিয়েছে। তো তোমরা দেখো এই যে কোশ্চেনগুলো আমি নিয়ে এসেছি, এই কোশ্চেনগুলো তোমাদেরকে ধরবে কিনা, তোমরা কি মনে করছো এগুলো কোশ্চেন ধরবে না? অবশ্যই ধরবে। তোমরাও জেনেছো হয়তো হ্যাঁ এই কোশ্চেনগুলোই ধরে। তো অবশ্যই তোমাদেরকে এই ক্লাসটা এমনভাবে সাজিয়ে নিয়ে এসেছে তোমরা দেখলে বুঝতে পারবে। তো তো তোমরা কিন্তু অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো খাতায় মাস্ট কিন্তু তোমরা নোট করবে। আমি তোমাদের বারবার বলছি। দেখো আপনার বাবা কি করেন, অবশ্যই তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনার বাবা কি করে, বা আপনার ফ্যামিলিতে ইনকাম সোর্স কে করে, মানে আপনার ফ্যামিলির ইনকাম কে করে, এটাও জিজ্ঞাসা করতে পারে। তোমাদের যে সংসার চলছে বা ফ্যামিলি চলছে, সেই ফ্যামিলির ইনকাম কে করে, বাবা, তার সাথে কেউ মাও করতে পারে তোমার ফ্যামিলিতে, ঠিক আছে? বাবা মা দুজনেই করতে পারে। যদি বলে শুধু বাবা, ঠিক আছে, তাহলে আপনার বাবা কি করেন, আপনার বাবা কি করেন, তাহলে কি বলবে আমার বাবা কৃষিকাজ বা কোনো চাকরিজীবী করলে চাকরিজীবী। যেটা করবে সেটাই তোমাদেরকে বলতে হবে। তার কাছ থেকে আমি পরিশ্রম ও সততার মূল্য শিখেছি। যদি আমি এখানে বলে দিয়েছি আপনার বাবা যদি কৃষক হন, আমি কৃষক সম্পর্কে একটু বলে দিয়েছি, কারণ বেশিরভাগ আমরা ছাত্র মানে যারা আছি অবশ্যই কৃষক পরিবার থেকে, তারা হার্ড ওয়ার্কিং করে আমরা চাকরির জন্য পরিশ্রম করি। তোমরা দেখেছো এবং তোমরাও আছো। তো অবশ্যই তোমাদের সফলতা কামনা করি। তোমরা দেখে নাও উত্তরটা কীভাবে দেবে। তিনি কৃষিকাজ করেন, প্রকৃতি ও বিভিন্ন সমস্যার সঙ্গে লড়াই করে তিনি সংসার চালিয়েছেন, যা আমাকে জীবনে কঠোর পরিশ্রম করার অনুপ্রেরণা দিয়েছে। ঠিক আছে? তাহলে এটাও কিন্তু তোমরা লিখে নেবে। তো এগুলো তো বললাম আমি, ঠিক আছে, এগুলো তো বললাম তোমরা এগুলো, আমি এগুলো কিন্তু তোমাদের লেখার জন্য, তোমরা যদি এগুলো সুবিধা হয় তোমাদের বুঝতে, সেই জন্য কিন্তু আমি এগুলো নিয়ে এসেছি, ঠিক আছে, ডবল করে। এই যে এখানে আমি দেখছি যদি বাড়ির কাজে পরিবারের কাজে যুক্ত থাকেন, ঠিক আছে, যদি আপনি, এখানে কি আছে, হ্যাঁ বাবা কৃষক হন এখানে বলে আছে। তারপর স্যার বা ম্যাডাম পড়াশোনা শেষ করার পর আমি পারিবারিক কিছু দায়িত্বের সঙ্গে যুক্ত ছিলাম। ধরে নাও তুমি অবশ্যই তোমার ফ্যামিলিতে তুমি অবশ্যই কোনো কিছু কাজ করো, তুমি ফ্যামিলি চালাও, ঠিক আছে, ফ্যামিলিকে হেল্প করবা, নিজে কিছু ইনকাম করো, তো অবশ্যই কেউ না কেউ করবে। 10 বছরে এতদিন ধরে রিক্রুটমেন্ট হয়নি, তো তোমরা কি বা কেউ টিউশন পড়াও। তো সেই সময় পাশাপাশি আমি চাকরির প্রস্তুতিও চালিয়ে গেছি। পারিবারিক দায়িত্ব পালন করতে গিয়ে সময় ব্যবস্থাপনা, ধৈর্য ও দায়িত্ববোধের মতো বিষয়গুলো আরও ভালোভাবে শিখেছি। তারপর দেখো যদি কোনো বেসরকারি কাজ করে থাকা, ধরো কোম্পানিতে কোনো কাজ করছে না, তাহলে কি বলবে, স্যার বা ম্যাডাম পড়াশোনার পর কিছু সময় আমি কাজের সঙ্গে যুক্ত ছিলাম। তা এই কাজের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ, সময় মেনে কাজ করা এবং দায়িত্ব পালন করার বাস্তব অভিজ্ঞতা পেয়েছি। পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতিও কি আমি চালিয়ে গেছি। ঠিক আছে, তো আমি প্রত্যেকটাই আমি ভালোভাবে বললাম, তো অবশ্যই তোমরা সেগুলো লিখে নেবে। এবার দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা স্কুলে যেহেতু যাচ্ছ অবশ্যই মিড ডে মিল সম্পর্কে জানবে, যে মিড ডে মিল প্রকল্প সম্পর্কে আপনারা কি জানেন। তো ঠিক আছে, এগুলো দেখো নাও, শিশুদের পুষ্টি, নিউট্রিশন, ক্ষুধা নিবারণ, হুম, ইরাডিকেটিং হাঙ্গার, তারপর উপস্থিতি, মনোযোগ বা অ্যাটেন্ডেন্স, ঠিক আছে। তো তোমাদের এই কোশ্চেনের উত্তরটা আমি এখানে ভালোভাবে নিয়ে এসেছি, দেখে নাও। মিড ডে মিল প্রকল্প সম্পর্কে কি জানেন, স্যার বা ম্যাডাম, স্যার যদি জিজ্ঞাসা করে তাহলে স্যার বলবে, আর ম্যাডাম যদি জিজ্ঞাসা করে তাহলে ম্যাডাম বলবে, ঠিক আছে। আমরা সাধারণভাবে যাকে মিড ডে মিল প্রকল্প বলি, বর্তমান কেন্দ্রীয় স্তরে সেটি পিএম পোষণ, এবং ফুল ফর্মটা মুখস্থ করবে, স্টার দিয়ে রাখলাম, প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। তাহলে পিএম পোষণের ফুল ফর্ম কি, প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ নামে পরিচিত। এটি আগে ন্যাশনাল প্রোগ্রাম ফর মিড ডে মিল ইন স্কুলস নামেও পরিচিত। তাহলে এর আগের নাম কি এবং এর বর্তমান নাম কি তোমরা জেনে নিলে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো স্কুলের শিশুদের পুষ্টির উন্নতি করা। এবং যদি বলে মিড ডে মিলের উদ্দেশ্য কি, মিড ডে মিলদের স্কুলে দিচ্ছি, এত টাকা খরচা করছে ছাত্রদের পিছনে বা ছাত্রীদের পিছনে, এর উদ্দেশ্যটা কি, তাহলে তোমরা কিভাবে বলবে। এই যে এখান থেকে উত্তরটা আসবে, যে এই প্রকল্পের উদ্দেশ্য হলো স্কুলের শিশুদের পুষ্টির উন্নতি করা, ক্ষুধার সমস্যা কমানো এবং বিদ্যালয়ের উপস্থিতি, পড়াশোনার মনোযোগ বাড়াতে সহায়তা করে। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের নির্দিষ্ট, তাহলে এটা এখান থেকে হবে উদ্দেশ্যটা, এবং এটা হচ্ছে অন্যরকম, এটা আছে অন্য, মানে এর সাথে আছে।
সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল নির্দিষ্ট শ্রেণীর শিশুদের জন্য রান্না করা খাবার। যদি বলি এই যে মিড ডে মিল খাওয়াটা মানে মানে হচ্ছে কাদেরকে দেওয়া হয়, ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত কিন্তু এই মিড ডে মিল প্রকল্পটা দেওয়া হয়, ঠিক আছে। এছাড়া যারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, তাদের তো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেওয়া হয়, এটা আলাদা চলে গেল, কিন্তু এটা কিন্তু থাকবে, ঠিক আছে। এবং এখানে আমি ভারতের মিড ডে মিল সম্পর্কে বিস্তারিত ধারণা আমি দিয়ে দিচ্ছি। তো মিড ডে মিল কবে এসেছিল দেখে নাও। মিড ডে মিল যে ব্যবস্থা 1995 সালে 15ই আগস্ট সারা দেশে চালু হয়, ঠিক আছে। তাহলে কত সালে এসেছিল মুখস্থ করবে। আমাদের দেশ কবে স্বাধীন হয়? 15ই আগস্ট, তারিখটা তো মনে রাখবে। তার সালটা কি হবে? 1995, ঠিক আছে। তবে এটি কোন রাজ্যে প্রথম এসেছিল? তোমাদেরকে বলতে হবে তামিলনাড়ু এসেছিল। সে তামিলনাড়ু রাজ্যে প্রথম এই মিড ডে মিল প্রকল্পটা চালু হয়েছিল। এবং পশ্চিমবঙ্গ তাহলে কবে শুরু হয়েছিল আমি নিয়ে এসেছি নেক্সট স্লাইডে, দেখতে পাচ্ছ। এগুলা বিভিন্ন বিস্তারিত যে ধারণা, এগুলো কিন্তু তোমরা পড়ে নেবে, ঠিক আছে। এই যে 2003 সালে জানুয়ারি মাসে, তাহলে পশ্চিমবঙ্গে কবে এসেছিল? 2003 সালে কিন্তু এসেছিল জানুয়ারি মাসে। পশ্চিমবঙ্গের 6টি জেলায় 1100টি স্কুলে পরীক্ষামূলকভাবে এই প্রথম রান্না করা খাবার দেওয়ার কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু হয়। ধীরে ধীরে এই ব্যবস্থা রাজ্যের সমস্ত সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সম্প্রসারিত হয়। তাহলে পশ্চিমবঙ্গে কবে এসেছে এটা কিন্তু ধরতে পারে। দেখো, তোমাদের কিন্তু প্রত্যেকটা নিখুঁতভাবে আমি নিয়ে এসেছি তোমাদের সুবিধার্থে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে একটু লাইক করো, ঠিক আছে। এখন যদি লাইক করে না থাকো অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করবে, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের বন্ধুরা যদি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেয় গ্রুপটির জন্য, তাদেরকেও শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে। কারণ এখানে কিন্তু ফ্রিতে তোমাদেরকে ক্লাস করানো হচ্ছে, এবং এই ক্লাসগুলো করলেই তোমাদেরকে আর অন্য ক্লাস কোনো কোথাও দেখতে হবে না। এই ক্লাসগুলো করবে, বারবার আমি আরও নিয়ে আসবো ভালো ভালো ক্লাস, যেগুলো তোমাদেরকে ধরবে। অবশ্যই তোমাদের জন্য কিন্তু নিয়ে আসবো, ঠিক আছে। এবার দেখো 12 নম্বর কোশ্চেন কি বলছে। যদি কোনো ছাত্র মিড ডে মিল খেতে না চায় আপনি কি করবেন? তার উত্তর কি বলবেন? স্যার ম্যাডাম, প্রথমে আমি কারণটি জানার চেষ্টা করব। সে খাবার স্বাদ আছে না গন্ধ, ঠিক আছে, শারীরিক অসুস্থতা থাকতেও পারে, কোনো মানসিক সমস্যা বা অন্য কোনো কারণে খেতে চাইছে কিনা, তা শান্তভাবে আমি জানতে চাইব। তাকে জোর করে খাবার খাওয়ানো উচিত নয়। প্রয়োজন তার সহপাঠী, শিক্ষক, অভিভাবকের সহযোগিতা নেওয়া যেতে পারে। কেন খাচ্ছে না, তার ফ্যামিলিতে কোনো গন্ডগোল হয়েছে নাকি, বা তার শরীর অসুস্থ হচ্ছে কিনা, বা খাবারে মিড ডে মিল রান্নাটা হয়েছে সেখান থেকে কি সে মানে স্বাদ পাচ্ছে না বা গন্ধ পাচ্ছে না, কি রান্নাটা ভালো হয়নি, এগুলো কিন্তু জানা অবশ্যই চেষ্টা করব। এভাবে তোমরা গুছিয়ে বলবো। আমি এখানে অনেকটা বড় করে নিয়ে এসেছি, কারণ বড় করে নিয়ে আসলে কিন্তু ছোট হয়ে যায় অটোমেটিক্যালি ইন্টারভিউতে। তোমরা জানো কিনা, কারণ তোমরা যদি ইন্টারভিউ দাও তাহলে তোমরা অটোমেটিক্যালি এগুলো ছোট হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো তোমরা কিন্তু এগুলো লিখে নেবে, ঠিক আছে। নেক্সট এইটা ওই 12 নম্বর কোশ্চেনটা এখানে বলা হয়েছে, ঠিক আছে, স্টেপ স্টেপ করে, ঠিক আছে। তোমরা আমি তোমাদের সুবিধার জন্য এগুলা মানে লেখার জন্য, এবং এগুলা তোমাদের বিভিন্ন স্টেপগুলো প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে। তারপর 11 নম্বর, আপনার ভবিষ্যতের লক্ষ্য কি? ঠিক আছে, যদি বলে আপনার ভবিষ্যতে লক্ষ্য কি, তাহলে কি বলবে? একজন সৎ, দায়িত্ববান ও দক্ষ সরকারি কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। শুধু চাকরি পাওয়াই নয়, মানুষের কাজে আসা এবং দায়িত্ব যথাযথভাবে কি পালন করাই হচ্ছে আমার লক্ষ্য। এবার প্রশ্ন 15 কি বলছে, আপনার মধ্যে কি পরিবর্তন দরকার, মানে আপনার কি দুর্বলতা কিছু আছে? কি বলবে? গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আমি কখনোই অতিরিক্ত সময় দিয়ে যাচাই করি, ফলে কাজ ধীর হতে পারে। বর্তমানে আমি সঠিকতা বজায় রেখে সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট আরো উন্নত করার চেষ্টা করছে, ঠিক আছে। এখানে কি বলছে? নিজের দুর্বলতা সম্পর্কে সচেতন থাকা ব্যক্তিগত উন্নতির অংশ। তো এখানে তোমাদের আমি নিয়ে এসেছি, এগুলো দেখে তোমরা পড়ে নেবে এবং লিখে নেবে, ঠিক আছে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কারণ তোমাকে জিজ্ঞাসা বলতে পারে, আমি কি কখনো মিথ্যা বলেছি, আপনি কি কখনো মিথ্যা বলেছেন? আপনি কি বলেন? না, আমি মিথ্যা কথা বলবো যে হ্যাঁ বলেছি, বা না বলিনি, এরকম কেউ বলবে, ঠিক আছে। আমি মিথ্যা কথা বলিনি এরকম বলবো স্যারকে, তাহলে আমাকে মনে হয় ভালো নাম্বারটা দিবে, কিন্তু না, ভুল। অবশ্যই তুমি ছোট না, ছোট থেকে যে বড় হয়েছো অবশ্যই মিথ্যা কথা বলেছো, এটা ইন্টারভিউরা জানে। তুমি যদি বলো ডাইরেক্ট, স্যার আমি মিথ্যা কথা জীবনও বলিনি, তাহলে তোমাকে কিভাবে বলো তো? এখানে তোমার যে সততা, তুমি কি সত্যি কথা বলছো, যে তোমার সততার পরিচয়, সেটা কিন্তু এখানে লুকিয়ে আছে, ঠিক আছে। তুমি অবশ্যই অবশ্যই সবাই, কোনো ব্যক্তি যে মিথ্যা কথা বলেনি এটা হতে পারে না। সে ছোট থেকে যেহেতু বড় হয়েছে, কোনো না কোনো সময় সে মিথ্যা কথা বলছে। তাহলে তুমি উত্তরটা কিভাবে দেবে? তাহলে বলতে হবে যে স্যার বা ম্যাডাম, আমি মনে করি মানুষ হিসেবে জীবনে কোনো না কোনো সময় ভুল কথা বলা বা কোনো বিষয় গোপন করার ঘটনা,
ঠিক আছে, ঘটতেই পারে। আমার ক্ষেত্রেও অতীতে ছোটোখাটো ভুল হয়ে থাকতে পারে, তবে আমি এখন বিশ্বাস করি দীর্ঘমেয়াদী সত্য কথা বলা এবং স্বচ্ছ থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই বর্তমানে কোনো ব্যক্তিগত সুবিধার জন্য মিথ্যা বলা আমি এড়িয়ে চলি এবং ভুল হয়ে গেলে তা স্বীকার করে সংশোধন করার চেষ্টা করি। ঠিক আছে, এই উত্তরটি ভালো, কারণ সরাসরি কখনোই মিথ্যা বলিনি, কারণ কখনোই বলবে যে মিথ্যা তুমি কথা বলোনি। ঠিক আছে, বললে বোর্ড সদস্য পাল্টা প্রশ্ন উঠতে পারে, সত্যি কি আপনি মিথ্যা কথা বলেননি, এরকম জিজ্ঞাসা করতে পারে, আরো অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, তো এইভাবে তুমি কিন্তু বলবে। দেখে নাও, এটা আমি প্রেজেন্টেশনের মাধ্যমে নিয়ে এসেছি ব্ল্যান্স করে। ঠিক আছে, বর্তমান স্বচ্ছতা, অতীতের ভুল। ঠিক আছে, দ্য ব্যালেন্স চেঞ্জটা তুমি কি করে করবে। ঠিক আছে, এবং এই ছকটা পড়ে নেবে কি বলছে। 14 নম্বর কোশ্চেন কি বলছে, তোমরা যদি, আমি যদি স্পিডে চলে যাই, তোমার যদি ইচ্ছে মনে হয়, তাহলে ভিডিওটাকে কি করবে, ভিডিওটাকে পজ করে দেবে। ঠিক আছে, এইভাবে এইভাবে পজ করে দেবে, এইভাবে ভিডিওটাকে পজ করে দেবে, তারপর এগুলো পড়ে নেবে। ঠিক আছে, নেক্সট, আপনি কি কখনো ব্যর্থ হয়েছেন? অবশ্যই মানুষ ব্যর্থ হয়েছে। ঠিক আছে, দেখে নাও কিভাবে উত্তরটা দিতে হবে। স্যার ম্যাডাম, অবশ্যই জীবনে ব্যর্থতা এসেছে, তবে আমি ব্যর্থতাকে শেষ হিসেবে দেখি না, বরং সেটিকে শেখার একটি সুযোগ হিসেবে দেখি। কোনো পরীক্ষায় বা কাজে প্রত্যাশিত ফল না পাওয়ার আমি কোথায় ভুল হয়েছে তা বিশ্লেষণ করেছি এবং পরবর্তীতে সেই ভুল যাতে না হয় সেদিকে গুরুত্ব দিয়েছি। আমার কাছে ব্যর্থতার সবচেয়ে বড় শিক্ষা হলো ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাওয়া এবং নিজেকে দুর্বলতা সংশোধন করা। দেখো, যারা কম্পিটিটিভ লাইনে পড়ছো, অবশ্যই একবার না, সবাই প্রথম কম্পিটিটিভ আসলে এবং চাকরির পরীক্ষা দিতে গেলে সঙ্গেই সফলতা, এটা মোটেও সম্ভব নয়। অনেকের ক্ষেত্রে হয়, তবে 90%ই অনেকবার ফেলুয়ার হওয়ার পর কিন্তু তারা সফলতা পায়। ঠিক আছে, বা তুমি ধরে নাও মাধ্যমিকে যেটা রেজাল্ট দিচ্ছিলে, পরীক্ষা দিচ্ছিলে, সেই যে রেজাল্ট প্রত্যাশা করছিলে, সেই রেজাল্টের প্রত্যাশা তুমি মানে রেজাল্ট পাওনি, সেটাও হতে পারে একটা ব্যর্থতা। ঠিক আছে, এটাও কিন্তু হতে পারে। তো এখানে দেখে নেবে, এটা ভিডিওটা পজ করে আমি এখানে প্রেজেন্টেশন মাধ্যমে নিয়ে এসেছি। তো আসল প্রশ্ন হচ্ছে এগুলো তোমরা খাতায় লিখে নেবে। আপনার মধ্যে কি পরিবর্তন দরকার? ঠিক আছে, অবশ্যই প্রত্যেক মানুষের মধ্যে উন্নতির সুযোগ থাকে। আমার ক্ষেত্রেও কিছু বিষয় ও আরো উন্নত করা দরকার, যেমন কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আমি কখনো অতিরিক্ত সময় নিয়ে বিষয়টা যাচাই করি, এতে কাজ একটু ধীর হতে পারে। তাই বর্তমানে আমি সঠিক বজায় রেখে ব্যবস্থাপনা অনুভব করি। ঠিক আছে, তো এটা এটা দেখে নেবে, মাধ্যমিক বা গ্রাজুয়েশন উত্তীর্ণ হওয়ার পর এতদিন আপনি কি করেছিলেন। তো স্যার বা ম্যাডাম, আমার পড়াশোনা শেষ করার পর আমি মূলত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়েছি, পাশাপাশি নিজের সাধারণ জ্ঞান, কম্পিউটার জ্ঞান, অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা বাড়ানোর চেষ্টা করেছি। এই সময় আমি পরীক্ষার সাফল্য পাওয়ার পাশাপাশি নিজেকে কর্মক্ষেত্রে উপযোগ করেছি। ঠিক আছে, তো এটা দেখে নেবে এগুলো। তো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। ঠিক আছে, এবং পিডিএফ পেতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবে, এবং চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।